নমস্কার। অনেকদিন পর গল্প নিয়ে ফিরলাম, তবে আজ কোনো বানানো গল্প বলবো না। ওই যে সিনেমার ভাষায় যাকে বলে বেস্ট অন এ ট্রু স্টোরি। আজ থেকে বছর 8 আগে কলকাতার সল্টলেকের কোনো এক স্কুলে ক্লাস 11-এ পড়তেন সায়কদা। সেই স্কুল, সদ্য সিগারেট খেতে শেখা 2 কিশোর এবং একটি মেয়েকে নিয়ে এই গল্প। শুনতে থাকুন, হয়তো কোথাও আপনার সাথেও মিলে যাবে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, সায়ক আমানির লেখা বিরহিণী। আজ সকাল থেকেই ক্লাসরুমের ভেতরে একটা রণক্ষেত্র শুরু হয়েছে। বাঁকা টেরা সরু মুখওয়ালা ভয়ঙ্কর কতগুলো রেখা গিয়ে বিচ্ছে কারো মাথায়, কারো বুকে, কারো চোখে। তাদের কোনোটা সাইন, কোনোটা কস, আবার কোনোটা বিদঘুটে চেহারার ইকুয়েশন। ব্ল্যাকবোর্ডের সামনে উদ্যত চক নিয়ে দাঁড়িয়ে আছেন উপেন ঘোষ। এ লিখছেন, এই লিখছেন। স্ট্রেট লাইনকে কেটে কুটে বের করে আনছেন অ্যাকুয়েট অ্যাঙ্গেল, তাকেও ভেঙে ফেলছেন ভেক্টরে। ওপরে ফোর্স, নিচে ফোর্স, সেখানেও থামছেন না। এক্স আর ওয়াই অ্যাক্সিসে সীমাবদ্ধ না থেকে জোর করে ব্ল্যাকবোর্ড থেকে টেনে বের করে আনছেন জেড অ্যাক্সিসকে। প্রথম 10 মিনিট আমিও বোঝার চেষ্টা করেছিলাম, তারপর আর মনকে ব্যস্ত করি। ব্ল্যাকবোর্ডে আছাড় খেতে খেতে চকটা মাঝে মধ্যেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছে। এদিকে আমার অবস্থাও ওই চকটার মতোই। পাশে হারু খাতা বাগিয়ে বসেছে। বুঝলাম বোর্ড থেকে খানিকক্ষণ কপি করার চেষ্টা করেছিল, তারপর হাল ছেড়ে দিয়েছে। আমার দিকে ফিরে বলল, মালটা আজ খেপে গেছে। কেসটা কি বলতো? কি জানি বলে সে ভ্রু কুঁচকে এক দৃষ্টির সামনে তাকিয়ে থাকলো। আমার বিরক্তি লাগলো। জানলার বাইরের পৃথিবীটা যেন ক্লান্ত দুপুরে রোদ মেঘে ঘুমিয়ে আছে। রাস্তাঘাট ফাঁকা, চারপাশের বাড়িঘরগুলো যেন খাঁ খাঁ করছে। রাস্তার ধার ঘেঁষে লম্বা লম্বা গাছের সবুজ পাতায় ঝকঝকে রোদ ঝিমিয়ে আছে। সল্টলেকের রাস্তাঘাট এমনিতেই শুনশান। এই নির্জন দুপুরে ফুটপাতে 2-1টা ঘুমন্ত কুকুর ছাড়া জনপ্রাণী চোখে পড়ে না। হঠাৎ একটা ব্যাপার চোখে পড়ল। আমাদের ক্লাসরুমের জানলা দিয়ে রাস্তার ওপারের অ্যাপার্টমেন্টের খানিকটা অংশ দেখা যায়। সেখানে চোখ পড়তে দেখলাম একটা বারান্দায় একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। মুখটা যদিও অন্যদিকে ফিরিয়ে আছে, তবু বোঝা যায় বয়সে আমাদের মতোই হবে। বোধহয় ফ্ল্যাটটাতেই থাকে। আমি সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। বারান্দার রেলিং এর ওপর একটা কফির কাপ রাখা আছে। সেটাকে হাতে তুলে মাঝে মাঝে ঠোঁটে ঠেকাচ্ছি। তারপর আবার সেটা রেলিং এর ওপর রেখে কি যেন ভাবছে। পিঠ বেয়ে খয়েরি চুলের ঢল নেমেছে। আমি সেদিকে বেশ কিছুক্ষণ এক মনে তাকিয়েছিলাম। উপেনবাবুর গলাটা যেন বহু দূর থেকে ভেসে আসছে, ওইদিকে কি, এইদিকে তাকাও। এমন সময় পেটে কিসের খোঁচা লাগলো। জানলা থেকে মুখ ফিরিয়ে বুঝতে পারলাম আঙুলটা হারুর। মুখে কিছু বলল না সে, শুধু ভ্রুটা তুলে সামনের দিকে তাকিয়ে দিল। আমি সেদিকে তাকিয়ে দেখলাম উপেন ঘোষ আমার দিকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছে। এর আগে কি হয়েছে আমি কিছুই জানি না। একবার ঢোক গিলে বললাম, হ্যাঁ 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 স্যার। আমি কি পড়াচ্ছিলাম? কেন ভেক্টর স্যার? তা ওইরকম হাঁ করে বাইরে তাকিয়ে কি দেখছিলে? আমি আর চোখে ক্লাসের বাকিদের দিকে তাকালাম। আমি যে কেন তাকিয়েছিলাম সেটা আর কেউ দেখেছে কিনা জানি না। এবারে কিন্তু সবার চোখ জানলা দিয়ে বাইরে চলে গেল। আমি দুরু দুরু বুকে সেদিকে তাকিয়ে দেখলাম বারান্দা ফাঁকা।
উপেনবাবু আবার বোর্ডের দিকে ফিরে বললেন, অত প্রকৃতি বিলাসী হলে চলে, বসো বসো। আমি ধীরে ধীরে বসে পড়লাম এবং বসতেই আবার হারুর আঙুলের খোঁচা। আমি তার দিকে ফিরে দেখলাম তার চোখ দুটো ব্ল্যাকবোর্ডের উপর স্থির। সেই দিকে তাকিয়ে যেন অনেক কিছু বোঝার চেষ্টা করছে। এমনভাবে বলল, জানলার বাইরে কি দেখছিলিস শালা? আমি আমতা আমতা করে বললাম, ওই ওই একটা পাখি গাছটায় বসেছিল। পাখি বটে, তবে গাছে নয়, ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছিল শালা। হারুর ভালো নাম হরনাথ সোম। এমনিতে আমরা ছাত্র হিসাবে খারাপ নই, কিন্তু অল্প বয়সে নানা দিকে মাথা দিতে গিয়ে কোনোটাই ঠিকমতো করতে পারিনি। বিশেষ করে 11-এ ওঠার পর থেকে পড়াশোনার জগৎটাকে বড্ড বেশি ম্যাড়মেড়ে লাগে, সকাল থেকে চিবিয়ে যাওয়া চিউংগামের মতো। গাল ভারী সাবজেক্টের বইগুলো এমন খোদাখাসির মতো চেহারা, যেগুলো পড়ে নয়, কাগজের দরে যদি বিক্রি করে দাও তাহলে ভালো আমদানি হবে। আরো বড় তন্ত্র কথা হলো বইয়ের আইসক্রিম চকলেটের ছবিওয়ালা কভারগুলো, দেখলে মনে হয় যেন রান্না শেখাবে। হারু অবশ্য মাথা খাটিয়ে একটা সমাধান বের করেছে। মোটা বইগুলোকে ব্লেড দিয়ে লম্বা লম্বি কেটে মোট 8খানা খণ্ডে ভেঙে নিয়েছে, তাতে পড়তেও সুবিধা এবং টুকতে। তবে মাঝখানের কয়েকটা আলগা পাতা সেই ক্ষুদ্র বন্ধনের মোহ কাটিয়ে বিভাগী হয়েছে। ফিজিক্সের কোনো শক্ত প্রশ্নের উত্তর জানা না থাকলে সেই উত্তর যে ওই কটা পাতাতেই ছিল সেটা সন্দেহ করে সে হতাশ হয়ে পড়ে। যাই হোক, বই খাতাকে আমরা একরকম এড়িয়ে চলি, তা বলে স্কুলে আসতে খারাপ লাগে না। ছুটি হওয়ার পর বেশ কিছুক্ষণ মাঠে ক্রিকেট খেলি। তারপর আলো কমে আসলে আমাদের নীল ইউনিফর্ম ধুলোয় ধূসর হয়ে গেলে সারাদিনের ক্লান্তি গায়ে মেখে বাড়ি ফিরি। আজও ছুটির পর মাঠে খেলছিলাম। আমি উইকেট কিপার। সাধারণত বল আমি করি না, পাই না তা কিন্তু নয়। সে উইকেট কিপার আর ব্যাটসম্যানের জায়গাটা বাদ দিয়ে মাঠের বাকি অংশটাকে দুপুরের গনগনে রোদ তাতিয়ে রাখি। সে রোদে দৌড়াদৌড়ি করে মাথা গরম করার ইচ্ছা আমার একদমই হয় না। যাই হোক, আজ দাঁড়িয়ে ব্যাট করছে। আমি যথারীতি উইকেটের পেছনে। ওপাশ থেকে বল করতে আসছে গুলি। ম্যাচ টান টান উত্তেজনার মুহূর্তে। এমন সময় কভার থেকে হারু হাঁ করে উঠল। দাড়ি থতমত খেয়ে জিজ্ঞেস করলো, কি হলো রে? হারু উত্তর না দিয়ে আমার কাছে এগিয়ে এসে বলল, ব্যাটটা নে। আমি তার কথার মানে বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, আরে কেন? দাড়ি তো ব্যাট করছে। দাড়ি ব্যাট করে কি করে নেবে? উপরে দেখ, পাখি। আমি পেছন ফিরে তাকিয়ে দেখলাম সেই ব্যালকনিটায় আবার সেই মেয়েটা এসে দাঁড়িয়েছে। আগের দিন সে একটা সবুজ রঙের গাউন পরেছিল, এখন একটা পার্পল রঙের শার্ট পরে আছে। আনমনা হয়ে তাকিয়ে আছে মাঠের দিকে। এবার কিন্তু আমি আর বোকার মতো দাঁড়িয়ে থাকলাম না। তড়িঘড়ি করে হারুর হাত থেকে ব্যাট নিয়ে বীর দর্পে দাঁড়ালাম উইকেটের সামনে। দাঁড়িয়েও প্রতিবাদ করলো না। মেয়েটা তো আর সারা বিকেল ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবে না। হারু নিচু গলায় গুলিকে নির্দেশ দিল, ওরে লোলা দে, লোলা লোলা দে। পেছন থেকে নির্দেশ ভেসে এলো, ব্যাটটা বাঁ হাতে ধর ছাগল, নইলে চোখেই পড়বে না। আমি সেই অনুযায়ী স্টান্ট নিলাম। কিছু একটা করে দেখাতেই হবে, এর থেকে ভালো সুযোগ আর পাবো না। চোখ বুঝে মনে মনে দুবার ভগবানের নাম করলাম। ওপাশ থেকে গুলির আলতো বল ভেসে এলো। মনে হলো আমার চারপাশে ধুলো ঢাকা মাঠ মুছে গিয়ে একটা আস্ত স্টেডিয়াম তৈরি হয়েছে। শেষ বলে 6 মেরে ম্যাচ জেতাতে হবে আমাকে। বল ধীর গতিতে সামনে আসতে ঠিক করলাম গিল ক্রিস্টের মতো কভার ড্রাইভ মারব। বলটা দেখে নিয়ে চোখ বুঝে চালালাম ব্যাট।
কিন্তু এ কি, ব্যাটে বলের কোনো অনুভূতি পেলাম না, বরঞ্চ পেছন থেকে একটা টক করে একটা আওয়াজ আসতেই বুঝলাম বল গিয়ে লেগেছে ইটের উইকেটে। আমার বুকের ভেতর সমস্ত আশা ওই ইটগুলোর মতোই ভেঙে পড়ে গেল। পেছন থেকে দাড়ির ভর্সনা কানে এলো। তুই মর। হঠাৎ আমার কানে তালা লাগিয়ে দিয়ে হারু চিৎকার করে উঠল, সেঞ্চুরি, গুপ্ত সেঞ্চুরি করেছে। আমি পেছনে তাকিয়ে দেখলাম বল উইকেটে গিয়ে লাগলেও উইকেট ভাঙেনি। ওপরে তাকাতেই আমার বুকের মধ্যে গরম তরলের ফোঁটা পড়তে লাগলো। হারুর উন্মত্ত চিৎকারে মেয়েটাও মুখ তুলে তাকিয়েছে আমার দিকে। চোখ সরিয়ে নিলাম। চারপাশে তখন হাততালির ঢেউ। আমি ধীরে সুস্থে হাতের ব্যাটটা দেখালাম চারপাশে। হাততালি দিতে দিতে হারু আমার দিকে এগিয়ে এলো। আউটটা দেখেনি, চাপ নিস না। আমি বোকার মতো হাসলাম। দিন কয়েক গেল, কিন্তু এর বেশি কিছুই এগোয় না। বেশিরভাগ দিন মেয়েটা বিকেলে বেরোয় না। দুপুরে কখনো কখনো বারান্দায় এসে দাঁড়ায়। সে না থাকলে আমি ফাঁকা ব্যালকনিটার দিকেই ভালো করে লক্ষ্য করি। আর সে বড় নয়, আড়াআড়ি 1.5 মিটারের মতো হবে। দরজার ঠিক পাশেই একটা পুরনো সাইকেল রাখা থাকে। রেলিংয়ের এক পাশে একটা ফাঁকা টব, ওপরে সিমেন্টের ছাউনি। শুধু রেলিংটার ওপর রোদ এসে পড়ে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ভাগগুলি মনটা ওখানেই পড়ে থাকে। ছুটি হওয়ার বেল বাজলেই জানি না কেন মনটা খারাপ হয়ে যায়। ইলেকট্রিক বেলের আওয়াজটা নির্মম তানপুরা সুরের মতো বাজতে লাগে। আমাদের স্কুলটা দোতলা, তবে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে। চারপাশ ঘিরে উঁচু লালচে পাঁচিল। সেটা শেষ হতেই পিচের চওড়া রাস্তা। পাঁচিলের এক পাশে এক ফালি হাঁটার মতো জায়গা, তার ধার জুড়ে ছোট ছোট গাছের সারি। গাছের ফাঁক দিয়ে বিল্ডিং এর কাঁচের জানলা দেখা যায়। ছুটির পর ঝাঁকে ঝাঁকে স্টুডেন্ট বাইরে বেরিয়ে এলে স্কাই ব্লু স্কুল ড্রেস, সবুজ গাছ, লালচে পাঁচিল, স্বচ্ছ জানলার রং মিলে এক বর্ণময় জলছবি তৈরি করে। স্কুলের ঠিক সামনেই একটা মোটাসোটা চেহারার বেহারি লোক নীল রঙের ঠেলা গাড়ি নিয়ে নানান রকম জিনিসপত্র বিক্রি করে। আমি আর হারু তার কাছ থেকে আমরা কিনছিলাম। হারু হঠাৎ কি ভেবে বলল, হ্যাঁ রে, তোর কাছে মালকড়ি হবে কিছু? আমি আমরার প্যাকেট হাতে নিয়ে বললাম, মালকড়ি কি হবে? ফিনাইল কিনবো। ফিনাইল কিনবি? তারপর? কাজ আছে। তোর শালা অত খবরে কি হবে বলতো? হবে কি না বল। হারু দিন কতক হলো কেমন যেন রহস্যময় হয়ে পড়েছে। ফিনাইল দিয়ে ঘরদোর পরিষ্কার করা ছাড়া আর কি কাজ হয় কে জানে। আর সে কাজ করার ছেলে তো হারু নয়। আমি আমরার প্যাকেট তার হাতে দিয়ে ভাবতে লাগলাম। সে কি যেন ভেবে বলল, আমার মাথায় একটা আইডিয়া আছে। ধর যদি সেলসম্যান সেজে ফিনাইল বেচতে যায় কেমন হবে? আমি খানিকটা আঁচ করতে পারলাম। সন্দেহের দৃষ্টি এনে বললাম, আমাদের যা পড়াশোনার হাল তাতে এমনিতেই তাই করতে হবে। যাই হোক, কোথায় যাবি বেচতে? পাখির বাসায়, বলে সে মুচকি হাসল। ফিনাইল জোগাড় হলো ঠিকই, তবে সেটা আমরা বেচতে যাব সেলসম্যান হিসেবে না। কে জানে, মেয়েটা যদি আমাদের চিনে থাকে তাহলে মিথ্যেটা ধরা পড়ে যাবে। পরদিন ফিনাইল হাতে বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে আমার কেমন যেন ভয় লাগলো। কোনো রকমের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলাম। হারু বেশ যত্ন করে ফিনাইলের লেভেল তুলে দিয়েছে। সেইগুলো আমার হাত থেকে নিয়ে একটা ক্লিপবোর্ড লাগানো কাগজ আর কলম আমার হাতে ধরিয়ে দিল।
বাইরের দরজায় নেম প্লেট নেই দেখে হতাশ হলাম। দরজায় টোকা দিলাম। টোকার খটখট আওয়াজটা যেন আমার হৃদস্পন্দনের সাথে কোথাও মিলে গেল। পেপারে কি লিখবো নিজেই জানি না। জিজ্ঞেস করলাম, যদি ফিনাইল না কিনতে চাই? এমন সময় ভেতর থেকে হেঁড়ে গলায় প্রশ্ন এলো, কে? গলাটা শুনেই আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম। হারু থামিয়ে দিয়ে বলল, একটু দরকার ছিল, দরজাটা খুলবেন? কয়েক সেকেন্ড পরেই ভেতর থেকে কেউ দরজাটা খুলল। আমি ভয়ে ভয়ে তাকিয়ে দেখলাম একটা দশাসহী চেহারা লোক দরজা আগলে ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছে। হারু একগাল হেসে বলল, আমরা আসছি আকাঙ্ক্ষা স্পেশাল চাইল্ড অর্গানাইজেশন থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন। লোকটা যেন এবারে একটু নরম হলো। আসলে আমাদের অর্গানাইজেশনের বাচ্চারা এই ফিনাইলগুলো বানিয়েছে। আপনি ফিনাইল ইউজ করেন তো? না না, আমি ওসব ব্যবহার করি না। আমি ইতিমধ্যে কয়েকবার উকি মেরে নিয়েছি। জিজ্ঞেস করলাম, আপনাদের ফ্যামিলিতেও কেউ ইউজ করে না? সাথে সাথে গড়ালির কাছে বুটের লাথি খেলাম। হারু বলল, এটা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন, মানে একদম বাড়িতে তৈরি। লোকটা একটা ফিনাইলের বোতল হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, আকাঙ্ক্ষা কি বললে যেন? চাইল্ড। হারু তোতলাতে লাগলো। আমার এতক্ষণে জিভ শুকোতে শুরু করেছে। হারু বোতলের লেভেলটা তুলেছে বটে, কিন্তু ছিপির গায়ে এখনো ব্র্যান্ডের নামটা খেয়াল করলেই বোঝা যায়। তোমাদের এই অর্গানাইজেশনটা কোথায়? লোকটার গলায় সন্দেহের আভাস। ঠাকুরগাছি। তৎক্ষণাৎ উত্তর এল, ও না, নেব না, 3 তলায় যাও। হ্যাঁ, এক গ্লাস জল হবে? হারু কিন্তু দমবার পাত্র না। হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়ান। লোকটা ভেতরে ঢুকে যেতেই আমরা আবার ভেতরটা হুমড়ি খেয়ে দেখে নিলাম। না, কেউ নেই। এমনকি দেওয়ালে একটা ছবিও নেই। বললাম, ধুর, আমাদের লাকটাই খারাপ। আমাদের নয়, তোর। কি আর করব, অন্য কিছু ভাবতে হবে, বুঝলি? অন্য কিছু আর ভাবা হয়নি। সিলেবাসের বিষম বোঝা পিঠের ওপর এসে পড়তে দম ফেলার সুযোগ পেতাম না। প্রথম শীতে শুকনো ডালপালায় নতুন পাতা এলো। ধীরে ধীরে বর্ষাকাল এসে পড়ল। ক্লাসরুমের জানলাগুলো বেশিরভাগ সময় বন্ধই থাকে। কাঁচ বেয়ে বৃষ্টির জলে ধারা নামে। বাইরে সবুজ গাছপালার একটা আভাস পাওয়া যায়। গোটা নির্জটিল মূলের শাখা প্রশাখার ফাঁক গলে আমার মন চলে যায় জানলার ওপারে অদৃশ্য বারান্দাটায়। হয়তো সেখানে কেউ এসে দাঁড়িয়েছে। বৃষ্টির ছাতে ভিজছে তার গোটা মুখ। দুহাতের মুঠোয় ভরে জলের ফোঁটাগুলোকে আদর করছে সে। ক্লাসরুমের ভেতরের বাতাস গুমোট হয়ে আসে। বাইরে ঝিরঝিরি বৃষ্টির আওয়াজ যেন কিশোরী মেয়ের নুপুরের মতো বেজে যায়। বর্ষাকাল বলে ছুটির পর খেলাটা হয় বটে, তবে মাঠে নয়, স্কুলের সামনের বড় পিচের রাস্তাটার উপর। এত বড় রাস্তা, অথচ সারা দুপুরে 5টা কি 6টার বেশি গাড়ি পার হয় না। আজ আমরা খেলতে যাইনি। মাঠের এক কোণে বসেই দুজনই সিগারেট খাচ্ছিলাম। একটু আগেই মাঠের এক কোণ দিয়ে একটা লোক ইডলি নিয়ে পার হচ্ছিল। তাকে থামিয়ে দিয়ে ইডলি খেয়েছি। এখানে যে বিক্রি হবে লোকটা ভাবতেও পারেনি। হারু পকেটে সিগারেট রাখে না। একটা খবরের কাগজে ঠোঙায় হরেক কিসামের সিগারেট থাকে, মানে যখন যেমন অবস্থা যায় সেই অনুযায়ী জমতে থাকে। বৃষ্টির আমেজে সে কার্পণ্য করল না। একটা ইনসিগনিয়া ধরিয়ে বলল, দেখ শালা, আর ভালো লাগে না। ভালো না লাগার কারণ যে কি তার জানতে ইচ্ছে করল না। ভালো লাগে না এটাই জরুরি। সে গাছের গুঁড়িতে হেলান দিয়ে বলল, এই বেকার মাঠে বসে সিগারেট টানছি, কি আর হলো লাইফ।
বলে সে জ্বলন্ত সিগারেটে আরেকটা টান দিল। একটু দূরে নিচু গর্তের ভেতর জল জমেছে। আমি একটা ঢিলকে সেখানে ছুঁড়ে ফেলার চেষ্টা করছিলাম। বললাম, হ্যাঁ রে, দাড়ির খবর কী রে? কি আর মেয়েবাজি করছে। মাঠের একধার জুড়ে তখন একটা শান্ত থমথমে ভাব। ঝিরঝিরে বৃষ্টির ফোঁটা একটু একটু করে বড় হচ্ছে, বোধহয় ঝাঁপিয়ে নামবে। দূরে লম্বা গাছের ফাঁক দিয়ে ঘোলাটে আকাশটা দেখা যাচ্ছে, তার গা জুড়ে দশাসহি লাল ব্রিজ। মাঠের একপাশে একটা সিমেন্টের ভাঙাচোরা স্লিপ আছে। অন্য সময় স্কুলের বাচ্চা কাচ্চারা ওটার ওপর লাফালাফি করে, এখন সেটা ফাঁকা, চারপাশে কেউ নেই। বৃষ্টির ফোঁটা এবার বেশ জোরে জোরে পড়ছে। হারু মুখটা বেজার করে বলল, এক্ষুনি নামতে হলো, নির্জনে বসে একটু ধূমপান করব, তারও উপায় নেই। আমি তার পিঠে একটা চাপড় মেরে বললাম, চল রে উঠি, জামা কাপড় ভিজলে আবার বাড়িতে খ্যাঁচ খ্যাঁচ করবে। হারু উঠে দাঁড়াতে যাচ্ছিল, হঠাৎ কি একটা দেখে থেমে গেল। তারপর গা জ্বলানো বাঁকা হাসিটা হেসে বলল, তুই দৌড়া, জামা কাপড় আজ ভিজলো বলে। কেন? হারু উত্তর দিল না। চোখের ইশারায় আমাকে মাঠের উল্টো দিকের স্ট্রিটটা দেখিয়ে আবার বসে পড়ল। আমি সেই দিকে তাকাতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ব্যালকনির সেই মেয়েটা স্লিপের ঠিক নিচেই দাঁড়িয়ে, যেন কোথা থেকে হয়তো ফিরছিল। মাঠ পার হওয়ার সময় বৃষ্টি নামায় কোনো রকমে স্লিপের নিচটায় আশ্রয় নিয়েছে। হারু বলল, আহারে, বেচারির কাছে ছাতা নেই। তাই তো মনে হচ্ছে। তোর কাছেও তো নেই? হ্যাঁ তো, এই বৃষ্টিতে জামা ভিজিয়ে কেন বাড়িতে ঝাড় খাবি? স্লিপের তলায় দাঁড়ালে তাও খানিকটা বাঁচবে। আমি স্লিপের দিকে পা বাড়ালাম। ততক্ষণে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। গাছের তলা থেকে এগোতেই আমার জামা কাপড় ভিজে গেল। মাঠের ওপর দিয়ে দৌড়াতে দৌড়াতে আমার নেভি ব্লু প্যান্টের নিচের দিকটা ছিটকে আসা কাদায় ঢেকে গেল। খুব শীত করছে। জলের ওপর পা পড়ে ছপ ছপ আওয়াজ হচ্ছে। বৃষ্টির অশান্ত ধারাকে আমি সারা শরীরে মারতে লাগলাম। 16টা বছর তপ্ত রোদে হাঁটার পর সেই যেন আমার জীবনের প্রথম বৃষ্টি। কাঁচের জানলা ভেঙে ভিজে ঘাসের ওপর ঝাঁপিয়ে পড়ে কর্দমাক্ত জীবনের প্রথম অধ্যায়। ঠান্ডা জলের স্রোত আমার কান গলা বেয়ে নামতে লাগলো। আমি দ্রুত পা চালিয়ে স্লিপের কাছে পৌঁছে গেলাম। মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে আমি ভালো করে দেখতে পেলাম না। বৃষ্টির জলে ভিজে আমার চশমাটা অকেজো হয়েছে, সব ঝাপসা দেখছি। সেটা খুললেও একই অবস্থা। স্লিপের তলাটায় আলো কমে এসছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে কিনা বুঝতে পারলাম না, তবে আমি ভিজতে ভিজতে এখানে এসে দাঁড়ানোয় হয়তো অবাক হয়েছে। আমি ঝাপসা চোখে তাকে এক ঝলক ভালো করে দেখার চেষ্টা করলাম। লম্বা চুলের ওপরের দিকটা ভিজে আছে, কপাল বেয়ে জলের ধারা নেমেছে। ফর্সা মুখের কোল বেয়ে গড়িয়ে পড়ছে গলায়। সদ্য স্নাত ঠোঁট দুটো ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে। হাত দুটো বুকের কাছে জড়ো করে নিচের দিকে তাকিয়ে আছে সে। আমি একটু দূরে সরে দাঁড়ালাম। কি করব বুঝতে পারছি না। হারু থাকলে নিশ্চয় একটা আইডিয়া দিতে পারত। নির্বাক নিস্পন্দ কয়েকটা মুহূর্ত কেটে গেল। শুধু ঝমঝমি বৃষ্টির আওয়াজ, বুকের কাছটায় কি যেন একটা আটকে আছে। স্কাই ব্লু শার্টটা লেপ্টে আছে বুকের ওপরে। এর মধ্যে মেয়েটা দুবার মুখ তুলে আকাশ দেখার চেষ্টা করেছে। বৃষ্টিটা কি কমে আসছে? এবার আমার কিছু বলা উচিত, কিন্তু কি বলবো বুঝতে পারলাম না।
হঠাৎ মেয়েটা পেছন ফিরে একবার আমার দিকে তাকালো, এক ঝলক, হয়তো ইচ্ছাকৃতভাবে। দুটো ভেজা কালো চোখের দৃষ্টি যেন ঠান্ডা হাওয়ার মতো বয়ে গেল আমার শরীর জুড়ে। কোথা থেকে একটা অচেনা গন্ধ আসছে, সেটা ভিজে মাটির না পারফিউমের বুঝতে পারলাম না। আমি চেষ্টা করলে হয়তো কিছু বলতে পারতাম, কিন্তু সেই এক ঝলক শূন্য চোখের চাহনি আমার সমস্ত সাহস মনের জোরকে অসাড় করে দিয়ে গেল। বাকি সময়টা আমি কাঠের মতো ঠাই দাঁড়িয়ে রইলাম। বৃষ্টিটা ধরে আসতে মেয়েটা ধীরে ধীরে স্লিপের তলা থেকে বেরিয়ে গেল। আমি এক দৃষ্টি তাকিয়ে থাকলাম তার হেঁটে যাওয়া পথের দিকে। সে চলে যাওয়ার মিনিট খানেক পরে হারু দাঁত বের করতে করতে এসে দাঁড়ালো। কিরে, কথা বললি? হ্যাঁ, বললাম তো। আমি তার কাঁধে হাত রাখলাম। কি বললি? নাম জিজ্ঞেস করলাম। হে শালা, ঠিক রাস্তায় যাচ্ছিস। কি নাম? বিরহিণী। সেদিন সেই নামটা কেন মনে এসেছিল জানি না। আজ ভাবলে বুঝি আমার কিশোর মনে সেই অচেনা মেয়েটির স্থান সেই নামেই জায়গা করে নিয়েছিল। কিসের যেন এক অমুক রহস্য তাকে স্বপ্নের আড়াল থেকে বাস্তবে টেনে আনলেই মিলিয়ে যাবে সে। কিসের এক অন্তহীন বিরহে মুখ ফিরিয়ে থাকে চিরকাল, দেখা দিতে চায় না, জেগে থাকে শুধু কিছু খণ্ড মুহূর্তের জলছবির। আমাদের ফেলে আসা স্কুল, সল্টলেকের রাস্তা, জানলার ভেজা কাঁচ, ধুলোয় ঢাকা মাঠ, নীল স্কুল ড্রেস আর প্রথম বৃষ্টির ফোঁটায় কোথাও লুকিয়ে আছে সে। আজও তাকে ভোলা যায় না। সে আমার কৈশোরের ফেলে আসা বিকেলের মুঠোয় ফেলে আসা একখণ্ড আলোর মতো। নেই, কোনোদিন ছিলও না, তবুও সে চিরন্তন। এরপর 6 বছর কেটে গেছে, আর ওর সাথে যোগাযোগ নেই। সে কোথায় আছে তাই জানি না ঠিক মতো। স্কুল পেরিয়ে কলেজও প্রায় শেষ হতে চলল। আমার কৈশোরের মুখটা আর নিজেও চিনতে পারি না। কলেজ থেকে ফিরছিলাম একদিন, লেক টাউন যাওয়ার ছিল। অন্য রাস্তা দিয়েও যেতে পারতাম, ভাবলাম স্কুলের রাস্তা দিয়ে ফিরব। হাঁটতে হাঁটতে মাঠের উপর পৌঁছে গেলাম। স্কুল বিল্ডিংটা অনেকটা পাল্টে গেছে, আরো ঝকঝকে হয়েছে চারপাশটা। মাঠটাও একটা ছোটখাটো চিলড্রেন্স পার্ক। একধারে সেই স্লিপটা আর নেই। মাঠ পেরিয়ে আমি স্কুলের সামনে এসে দাঁড়ালাম। ওপরে তাকিয়ে ক্লাসরুমগুলো দেখার চেষ্টা করলাম। সাথে সাথে চোখ গিয়ে পড়ল উল্টো দিকের ব্যালকনিটা। রেলিংয়ের উপর টপটাই নতুন চারা গাছ গজিয়েছে। সাইকেলটা আর নেই। শূন্য বারান্দাটা কিসের প্রতীক্ষায় খাঁ খাঁ করছে। ওই স্কুলের জানলার ফাঁক দিয়ে দুটো ক্লান্তিহীন চোখ অধীরে অপেক্ষা করছে ব্যালকনিটার দিকে তাকিয়ে। কে জানে কখন দরজা খুলে বেরিয়ে আসবে সে। এক মনে কি ভাববে আকাশের দিকে তাকিয়ে তার বিরহীন। বিকেল হয়ে আসছে। আমি দ্রুত পা চালালাম। শুনছিলেন শায়ক আমানের কাহিনী বিরহিণী। আজ গল্পে ধ্রুবর পাশাপাশি ছিলাম আমি, দেবাশিস। নিজের লেখা গল্প পাঠাতে ও বিস্তারিত জানতে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা
তাড়াতাড়ি লিখে জানান কমেন্ট বক্সে। গল্পটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।